সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারে শেষ দিকে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন চুক্তি করে গেল। সম্ভবত এই গোপন চুক্তিটি বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকারের জন্য অন্যতম বড়সড় চাপ হয়ে দাঁড়াতে পারে। এই কথা কেন বলছি, এর নতিজা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। দেখেন, জনাব তারেক রহমান শপথ নিয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন। তাকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যে অভিনন্দন জানিয়েছে, তারপরে যে কথাগুলো লিখেছে সেগুলো নিয়ে মূলত এক ধরনের উদ্বেগ এবং এক ধরনের উৎকণ্ঠা ছড়াচ্ছে। কেননা ওই অভিনন্দন বার্তার পাশাপাশি যে কথাগুলো লেখা হয়েছে সেগুলো হুমকিমূলক এবং কিছুটা নির্দেশমূলক, যেটা আসলে আমাদের সরকার প্রধানকে দেওয়া হচ্ছে, বা যে গোপন চুক্তিটি করা হয়েছে সেগুলার বাস্তবায়নের জন্য এক ধরনের মৌন নির্দেশ দেওয়া হচ্ছে। আমি কথা বলবো আসলে সেই গোপন চুক্তিতে কি ছিল যেটা আদৌ প্রকাশ করা হয়নি, কিন্তু আন্দাজ পাওয়া যাচ্ছে সেই গোপন চুক্তিতে কি ছিল। এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কি এমন প্রতিরক্ষা চুক্তির কথা বলছেন যেটা বাস্তবায়ন করার কথা বলছেন। আমরা জানি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে আলাদা করে প্রতিরক্ষা চুক্তির কথাও বলছেন এবং সেটা বাস্তবায়ন করার কথা বলছেন। বাণিজ্য চুক্তি হলে তিনি কেন প্রতিরক্ষার চুক্তির কথা বলবেন এবং সেটা বাস্তবায়নের জন্য বলবেন, সেটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কথাগুলো উঠেছে, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডোরের কথা বলা হয়েছে, টেকনাফকে ঘিরে, সেন্ট মার্টিনকে ঘিরে যে ঘাটির কথা আলোচনা হচ্ছিল, সেগুলো কি আবার নতুন করে আসছে, কিংবা সেই সব বিষয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করে গেছে যেগুলো হচ্ছে বাস্তবায়ন করার কথা বলছে? আমরা আগে দেখি ডোনাল্ড ট্রাম্প জনাব তারেক রহমানকে যে চিঠিটি লিখেছেন সেখানে আসলে তিনি কি বলার চেষ্টা করেছেন। সেখানে প্রথমে এই বিজয়কে, তারেক রহমানের বা বিএনপির এই বিজয়কে ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন এবং তার মেয়াদকালের সফলতা কামনা করেছেন। এখানে একটা টুইস্ট দেখা যাচ্ছে, মেয়াদকালের সফলতা কামনা করায় মানে হচ্ছে আপনার মেয়াদকাল পূর্ণাঙ্গ করতে পারবেন কিনা সেটা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করা, এবং আমার চুক্তি যদি বাস্তবায়ন না করেন সেক্ষেত্রে মেয়াদকাল সফল হবে কিনা কিংবা মেয়াদকাল পূর্ণ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। তারেক রহমানকে লেখা চিঠিতে লিখছেন যে আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের সম্পর্কটা আসলে কিসের উপর গঠিত, অর্থাৎ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কোথায় গঠিত। এই যে এখানে যে মার্কিনদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থটা বাস্তবায়ন কিংবা হচ্ছে সেই স্বার্থটার জন্য কাজ করাটাই হচ্ছে মূলত এই দুই দেশের শক্তি। তিনি জাস্ট সেফ সহজ ভাষায় এই কথাটাই বলার চেষ্টা করছেন। মানে এখানে যে ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের যে স্বার্থগুলো রয়েছে সেগুলোর জন্য বাংলাদেশ কাজ করবে, যেখানে শক্তিশালী সার্বভৌম দেশগুলো সমৃদ্ধি লাভ করতে পারবে। অর্থাৎ এই যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা বা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হাসিলে কাজ করায় আমরা সমৃদ্ধি লাভ করতে পারবো, তিনি এরকম কথা বলছেন। তিনি লিখেছেন, আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কে দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। অর্থাৎ বাণিজ্য চুক্তি এই বাস্তবায়ন এবং এটার গতি ধরে রেখে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করার কথা বলছেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকরা সুবিধা পাবেন। আরও কথা আছে এখানে। চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আরও আশা করি আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিবে। ট্রাম্প আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও অনেক শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে আমরা উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে। চিঠির শেষে তিনি আসলে আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান, যেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। এখন দেখেন, ডোনাল্ড ট্রাম্প প্রথমে হচ্ছে বাণিজ্যিক চুক্তিটা বাস্তবায়ন করার কথা বলছেন। তো একটা গোপন চুক্তি হয়েছে, সেই চুক্তিটা বাস্তবায়ন করার কথা বলছেন। কথা হলো, গোপন চুক্তিটা কেন হইলো? প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আগে যে 15% শুল্ক ছিল, তার বাইরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আবার 37% নতুন করে শুল্ক বসায়। পরে আমরা দেখলাম 2% কমিয়েছে। এরপরে যখন বাণিজ্য চুক্তি, তারপরে গম কেনার সিদ্ধান্ত নেয়, নানান কিছুর পর এটা 20% নামিয়ে আসে। যখন গোপন চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বারবার চাপ দেয়, তখন বাংলাদেশ গোপন চুক্তি করে এবং তারপর আর 1% কমানো হয়েছে। অর্থাৎ এখন যুক্তরাষ্ট্রের যে শুল্ক সেটা বাংলাদেশের উপর নতুন শুল্ক 19%, আগের শুল্ক 15%, অর্থাৎ 34% শুল্ক বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে যেতে হলে 34% শুল্ক
দিতে হয়। তো সেই জায়গা থেকে বাংলাদেশ এর পক্ষান্তরে হচ্ছে প্রায় ৬২৬ পণ্যের উপর, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক কমিয়ে আনে এবং ১১১ বা ১২টি পণ্যের উপর শুল্ক একেবারে 0 করে দেয়। এরপরও যুক্তরাষ্ট্র রাজি হয় না। তার মানে এইখান থেকেই বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অন্য। তো যুক্তরাষ্ট্রের অন্য উদ্দেশ্যটা বাস্তবায়ন করে গেল কে? অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকারের এই যে চুক্তি, সেই চুক্তির সাফারারকে বাংলাদেশ এবং বর্তমান সরকার। কেননা চুক্তি তো হয়ে গেছে, সেই চুক্তির অনুযায়ী এখন হচ্ছে আমাদের কাজ করতে হবে। এখন যদি চুক্তি বাস্তবায়ন না করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করা এখন সহজ কিনা সেটা নিয়েও কিন্তু আলাদাভাবে আলোচনা হতে পারে। আমার কাছে কখনো এটা সহজ মনে হচ্ছে না। এখন দেখেন, চুক্তি বাস্তবায়নের জন্যই চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হয়েছে কার সঙ্গে? আগে সরকারের সঙ্গে। বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে কাকে? এই সরকারকে। দেখেন, এখানে তিনি বলছেন যে এই চুক্তি বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকরা সুবিধা পাবেন। আপনি দেখেন, কিছুদিন আগে আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা যিনি ছিলেন, ফরহাদ মাজারের স্ত্রী ফরিদা আক্তার, তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র আমাদের কৃষিখাত দখলে নিতে চায়, অর্থাৎ এটা পুরাটা কবজা করতে চায়। এবং এর একটা নতিজা আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্য দিয়ে যে এই চুক্তিতে এমন কিছু ছিল যেটা আসলে আমাদের কৃষি, যে ফরিদা আক্তার যেটা বলেছেন, একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তিনি তার মেয়াদকালে তার ক্ষমতায় থাকাই তিনি সেই অবস্থায় তিনি বলেছেন যে হচ্ছে তারা আমাদের কৃষিখাত দখলে নিতে চায়। এবং এমন চুক্তি হয়েছে যেখানে আসলে আমাদের কৃষি সংশ্লিষ্ট, সেটা তার ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হচ্ছে। আমরা জানি যে এটা একেবারে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, কিন্তু এখানে ট্রাম্প লিখছেন, আমি আশা করি আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা আপনার সামরিক বাহিনীকে আরও আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিবে। তো প্রতিরক্ষা চুক্তি বলতে কি তাদের সামরিক সরঞ্জাম কেনা, নাকি এর বাইরে মানবিক করিডর কিংবা হচ্ছে আপনার টেকনাফকে ঘিরে যে ঘাঁটি করার একটা পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, বা হচ্ছে একটা গুজব বলেন যাই শোনা যাচ্ছে, যেগুলো আমরা আসলে বিশ্বাস করতে চাই না, সেই কথাগুলো নাকি এই চুক্তির আওতায় এসেছে কিনা বা এই চুক্তির মধ্যে ছিল কিনা, সেটা নতুন করে সন্দেহ তৈরি হচ্ছে। আপনি এই ট্রাম্পের ভাষা যদি দেখেন, তিনি স্পষ্টত জনাব তারেক রহমানকে এই চুক্তিগুলো বাস্তবায়নের জন্য এক ধরনের চাপ দিচ্ছেন এবং এই চুক্তিগুলো নিয়ে কাজ করার জন্য তিনি চাপ দিচ্ছেন এবং এটা নিয়ে কোনো ডিলে করা বা দেরি করা যেন না হয় সেরকমই তিনি এক ধরনের ইঙ্গিত দিচ্ছেন। অন্যথায় তার মেয়াদকালের যে সফলতা কামনা করেছেন সেখানে এক ধরনের নতুন উদ্বেগ সৃষ্টি হচ্ছে। আগামী দিনের জন্য যে শুভকামনা জানানো হচ্ছে সেগুলো নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হচ্ছে। এখন কথা হলো, এই যে চুক্তি হয়েছে, চুক্তি ঘটনাগুলোকে আমরা জানতে পেরেছি চুক্তিতে আসলে কি ছিল। আমরা আসলে সে অর্থে জানি না চুক্তিতে কি ছিল, তবে চুক্তি একবার ফাঁস হয়ে গেছিল। এই চুক্তিটা কি আসলেই অরিজিনাল যে চুক্তি সেই চুক্তি ফাঁস হয়েছে নাকি অন্য কিছু ফাঁস হয়েছে সেটা আমি জানি না। তবে একবার একটি পত্রিকা, একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকা এই চুক্তিটির কিছু অংশ ফাঁস করে দেয় এবং তারা এটা নিউজ আকারে প্রকাশ করে। তখন চাপ দিয়ে ওই নিউজটি সরিয়ে নেওয়া হয়। তখন সাংবাদিক জুলকারনাইন সায়ের সেই যে নিউজটি হয়েছিল সেই নিউজটি সরিয়ে নেওয়ার আগেই তিনি তার ফেসবুকে এটা স্ট্যাটাস দিয়ে দেন। তো সেই স্ট্যাটাস মতে বা সেই পত্রিকার সেই খবর মতে আমি যদি আপনাদের সামনে চুক্তিগুলো একটু তুলে ধরি, বাণিজ্যিক চুক্তির মধ্যে 6টা শর্ত ছিল। মার্কিন সামরিক ইকুইপমেন্ট আমদানি বাড়াতে হবে, বাংলাদেশ এবং চীনা সামরিক পণ্য, বাংলাদেশকে চীনা সামরিক পণ্য আমদানি কমাতে হবে। অর্থাৎ আমরা যে এতদিন ধরে চীন থেকে যে সামরিক সরঞ্জাম আনছি সেটা কমাইতে হবে, এখন থেকে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনতে হবে। রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমানের মাধ্যমে মার্কিন বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াতে হবে। মার্কিন জ্বালানি আমদানি বৃদ্ধি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে, এবং তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে। দাম বেশি হলে বেশি, আপনার ওইখান থেকে আনতে হবে। আমরা দেখেন, এই যে গম আমদানি করতেছি না, আমরা তুলনামূলকভাবে রাশিয়া থেকে, ইউরোপের অন্যান্য দেশ থেকে আমরা কিন্তু তুলনামূলক কম দামে গম আনতে পারি, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এখন আমরা প্রায় দ্বিগুণ উচ্চ মূল্যে আমরা গম আনতে হচ্ছে। কেন? শুধুমাত্র এই বাণিজ্যিক চুক্তি বা হচ্ছে তাদের এই শুল্ক প্রত্যাহারের বা কমানোর জন্য। এই চুক্তিতে আরও লেখা আছে, সামাজিক নিরাপত্তা খাতের জন্য মার্কিন গম আমদানি বাড়াতে হবে, সামরিক বাহিনী ও সরকারি সংস্থার জন্য মার্কিন সয়াবিন তেল আমদানি বাড়াতে হবে এবং সয়াবিন সংরক্ষণের জন্য মার্কিন কোম্পানির অংশীদারিত্ব অবকাঠামো নির্মাণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে বিশ্ব বাণিজ্যকে সংস্থাকে জানাতে হবে। অর্থাৎ এই চুক্তিগুলো হইল এইরকম, যেগুলো আসলে আমাদের গত অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে, যেটার জন্য জনাব তারেক রহমানকে অর্থাৎ বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীকে চাপ দেওয়া হচ্ছে বাস্তবায়নের জন্য। আসলে এই ঘটনাগুলো শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে। পাশাপাশি অনেকেই বলছেন এই চুক্তি যেন ঠিকঠাক মতো বাস্তবায়ন হয়,
তার কারণেই হচ্ছে চাপ দিয়ে খলিলুর রহমানকে হচ্ছে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাখা হয়েছে। এগুলা গুজব শোনা যাচ্ছে, কতটুকু বাস্তবতা রয়েছে আমি জানি না। তবে ডোনাল্ড ট্রাম্পের যে চিঠি, সেই চিঠি একেবারে যে আপনার অভিনন্দনমূলক তা না, এটা হুমকিমূলক, নির্দেশমূলক, এবং তার যে চুক্তি সেটা বাস্তবায়নের জন্য এক ধরনের মৌন প্রেশার ক্রিয়েট করে গেল বর্তমান সরকারের উপর। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।